গত বছর সাকিব আল হাসান বাংলাদেশের সেরা খেলোয়াড়, সেরা ক্রীড়াবিদ আমি বলবো, যে গত বছর সাকিব আল হাসান যখন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানালেন, তখন আপনি ফেসবুকে সাকিবকে দেশে ফেরানো ও দলে ফেরানোর সুযোগ না দেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল, সেটিকে একটি কৃতিত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখাতে চেয়েছেন। এই সপ্তাহখানেক আগে আমরা আবার আপনার একটি ভিডিও বক্তব্য দেখলাম, যেখানে আপনি বলেছেন সাকিব আল হাসানের পাসপোর্ট জটিলতা নিরসনে আপনি সহায়তা করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে আপনার দুটি বিপরীত অবস্থান কিনা এইটা না ফেরানো নাকি পাসপোর্ট জটিলতা নিরসন করা, কোনটা আসলে ক্রেডিট বা কোনটা ডিসক্রেডিট? জনাব আসিফ সজীব ভাই, এখানে মানে এটা আমি বারবার প্রশ্নটা আসে এবং বারবারই বলছি, যখন আমি দায়িত্ব নেই এবং বোর্ডটা একটু রিকনস্ট্রাক্ট হয় এবং তারা যখন কাজ শুরু করে, আমি নামই বলি যে একজন ডিরেক্টর আছেন নাজমুল আবদিন ফাহিম ভাই, ওনাকে ফাহিম স্যার বলে সবাই ডাকে। তো সাকিব আল হাসান ওনারই খুব পছন্দের শিষ্য আর কি। তো উনি পুরোটা প্রসেস শুরু করেছিলেন, একটা রিকনসিলিয়েশন প্রসেস। এটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা দেখেছি। এবং এই প্রসেসটাতে সাকিব আল হাসান নিজেও একমত ছিলেন এবং তিনিও এই প্রসেসটাতে আসছিলেন। আপনার মনে পড়ে কিনা, সাকিব আল হাসান স্টার্টের দিকে তিনি একটা পোস্ট করেছিলেন, তার যে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার অবস্থান সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেই পোস্টটা কিন্তু এই প্রসেসেরই অংশ ছিল। এবং নাজমুল আবেদিন ফাহিম ভাই তিনি পুরো প্রসেসটা করছিলেন, এবং আমারও একটা গুডউইলের জায়গা ছিল যে তিনি বাংলাদেশের সেরা অলরাউন্ডার এবং তার অ্যাটলিস্ট বিশ্বের সেরা অলরাউন্ডার, বাংলাদেশের সেরা ক্রিকেটার। তো তার অবসরে যাওয়াটা অ্যাটলিস্ট বাংলাদেশে একটা খেলার মধ্য দিয়ে হতে পারে, এবং সেটা একটা প্রসেসের মধ্য দিয়ে। যেহেতু মানুষের অনেক কোশ্চেন আছে, সরকারের প্রথম দিকে তাকে দেশে না ফেরানোর জন্য আন্দোলনও হয়েছে, মিরপুরে অনেক ধরনের দাবি দেওয়া হয়েছে, এবং এই জন্য একটা প্রসেসের মধ্য দিয়ে সেটা করা, এবং সেটা বিসিবি একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। কিন্তু এই প্রক্রিয়াটা শেষ পর্যন্ত সাকিব আল হাসানের দিক থেকেই ভঙ্গ করা হলো। তিনি ওই প্রক্রিয়াটা কন্টিনিউ করলেন না, বরং তিনি আওয়ামী লীগকে এন্ডোর্স করাটাকেই উনি বেছে নিলেন। ফলশ্রুতিতে এই প্রক্রিয়াটা কিন্তু আর কাজ করে না, এবং এই প্রক্রিয়াটা শুধু যে আমি চাইলে বা বিসিবি চাইলে সম্ভব তা না, কিন্তু ওনার নামে যে মামলা আছে বা দুদকে বা হচ্ছে ইয়াতে যা আছে সেটা তো আমার মনে হয় যে আপনি সাকিব আল হাসানকে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়া বা শেখ হাসিনাকে জন্মদিনে উইশ করাটা হয়তো আপনি বলতে চাইছেন, কিন্তু সাকিব আল হাসান কিন্তু আসলে ওয়েট করেছিলেন, এবং আমরা তখন শুনেছি যে আপনি এটাকে বাধা, মানে জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়া চাইলেই, ক্রীড়া উপদেষ্টা চাইলেই সাকিব দেশে ফিরতে পারবেন বা দেশে থেকে অবসর নিতে পারবেন, যেটাই উনার একটা চাওয়া ছিল। ওইটার ক্ষেত্রে আপনি একমাত্র বাধা ছিলেন। পরে আমরা দেখলাম যে আপনি ওটা ক্রেডিটও নিচ্ছেন যে হ্যাঁ আমি বাধা ছিলাম। তো আপনি কি এই বাধাটা, মানে সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ থাকলে বা জনগণ থাকলে সেইটা তো আলাদা কথা, কিন্তু আপনি বাধাটা হয়ে কি আসলে, মানে আপনি কি মনে করেন আপনি ঠিকই করেছিলেন? মানে এটা আমি চাইলে যদি, আমি এখন তো বিএনপি সরকার চাচ্ছে, বিএনপি সরকারের 3 মাস হতে চললো, পারছে না কেন? আমি চাইলে যদি সম্ভব হতো তাহলে তো হতো না। আপনি বলছেন আর কি, আপনি বলছেন যে এটা আপনি তাকে আটকে রেখে। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি চাইলেও গিয়ে কারণ আমি একটা মামলা থাকলে ওইটা উইথড্র করতে কোর্টকে বলতে পারবো না, বা তাকে ওইটা থেকে আপনি এই যে দেখেন বিএনপি চাচ্ছে, বিএনপি সরকার চাচ্ছে, আমরা দেখছি গুডউইল আছে, কিন্তু বিএনপির ক্রীড়া প্রতিমন্ত্রী তিনিও বলছেন যে মামলার বিষয়টা সাকিব আল হাসানকেই ম্যানেজ করে আসতে হবে। এটাও আমারও এটাই পজিশন ছিল একটা সময় পর্যন্ত, কিন্তু যখন আমি দেখলাম তিনি আওয়ামী লীগের রাজনীতিটাই করতে চান, যেটা তিনি এখন বলছেন ঘোষণা দিয়ে তিনি একটা নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করতে চান, সেইটা করার সুযোগ, তাকে খেলতে দেওয়ার সুযোগ দেওয়াটা, যদি আপনি বলেন আমার দায়িত্ব ছিল, ঠিক আছে ছিল, কিন্তু তাকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়াটা দেশে এনে, দ্যাট ইজ নট মাই ডিউটি, বা এটা করাটাও একটা অপরাধ হবে বাংলাদেশের বিদ্যমান আইনে। সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতিটা করতে চেয়েছেন কিনা এটা অবশ্য আমি তার ফেসবুক পোস্টে বা তার জন্মদিনে এটাতে আমি বুঝি নাই। মানে তিনি রিসেন্টলি একটা সাক্ষাৎকারে ডেইলি স্টারকে বলেছেন যে তিনি রাজনীতিটাই করতে চান ফিউচারে। ওকে, আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা সেটা বুঝি নাই আর কি, মানে আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা, রাজনীতি করবেন সেটা বুঝছি না। এনসিপিও করতে পারে, স্পষ্টই বলছেন, আমি জানি না। তিনি স্পষ্টই বলেছেন যে, তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে আমাদের দলে তো এখন কার্যক্রম নাই, কার্যক্রম যদি আমরা শুরু করতে পারি তাহলে আমি রাজনীতি করব। তো এটা তো আওয়ামী লীগের কথাই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি অত ভালো করে খেয়াল করিনি। যাই হোক, আরেকজন দর্শকের মতামত আপনাকে শোনাই। তিনি বলছেন যে এ ফ্লোটিং পাইরেট খালেদ ভাই, আপনি যে ডিজিএফআই আর ওয়াকারের ব্যাকআপে আর সিকিউরিটি মাঝে এসে কি, আপনি যে ডিজিএফআই আর ওয়াকারের ব্যাকআপে আর সিকিউরিটিতে মাঝে মাঝে দেশে এসে উকিঝুঁকি মারেন, সেটা জ্যাকব মিল্টন ভাই এক্সপোজ করে দিয়েছেন। ভাই, বাংলাদেশ আমার দেশ, আমি কদিন পরে আবার যাব। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার।
আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।